আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের হাতে থাকা সর্বশেষ বাংলা সংবাদে। আপনাদের সাথে আছি আমি আফনান করিম। শুরুতেই সংবাদ শিরোনাম। রাতভর গোলার শব্দে নির্ঘুম টেকনাফ সীমান্ত। রাজশাহীতে পা হারানো সাবেক ছাত্রলীগ নেতা মাসুদকে পিটিয়ে হত্যা। দিল্লির বক্তব্যে ঢাকা উদ্বিগ্ন নয় বরং বিস্মিত। ভারতের সঙ্গে বাংলাদেশের যুদ্ধ হওয়ার সম্ভাবনা নেই বলছেন পররাষ্ট্র উপদেষ্টা। বন্দিবিনিময় চুক্তিতে শেখ হাসিনাকে দেশে আনা হবে বলছেন চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট তাজুল ইসলাম। শেখ হাসিনাকে বিচারের আওতায় আনা ছাড়া দেশ শান্তিতে থাকবে না বলছেন শামসুজ্জামান দুদু। এবং সর্বশেষে আগামীর বাংলাদেশ কিভাবে চলবে সেই সিদ্ধান্ত নেবে জনগণ বলছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু। মিয়ানমারের রাখাইন রাজ্যের মংডুতে সামরিক বাহিনীর সঙ্গে দেশটির সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির চলমান সংঘাত আরও তীব্র হয়েছে। শনিবার রাত 11টায় গোলার বিকট শব্দ শোনা যায়। রোববার ভোর পর্যন্ত গোলাগুলি চলছিল। এতে নতুন করে সীমান্তের এপারে বাংলাদেশের মানুষের মাঝে আতঙ্ক দেখা দেয়। টেকনাফ পৌরসভার চৌধুরীপাড়ার মোহাম্মদ কাদের হোসেন বলেন, ওপারে গোলার শব্দে রাতভর নির্ঘুম কেটেছে। শনিবার সারা রাত গোলাগুলি চলছে ওপারে, তাই আমরা রাত জেগে বসেছিলাম। বিশেষ করে নারী ও শিশুরা হয়েছিল। সীমান্তের বাসিন্দা ইসলাম বলেন, রাতভর মংডুতে তুমুল যুদ্ধে আমরা সীমান্তের মানুষ ঘুমাতে পারেনি। অনেকের ঘরের বাইরে রাত কেটেছে। একটু পরপরই বিকট গুলির শব্দে সীমান্ত কেঁপে ওঠে। ভয়ে ঘর থেকে বেরিয়ে পড়ি। রাতের মতো এমন গুলির শব্দ আগে কখনো শুনেনি। এ পরিস্থিতিতে যেকোনো মুহূর্তে সীমান্তে আবারও অনুপ্রবেশ ঘটতে পারে। সীমান্তের লোকজন জানান, টেকনাফ পৌরসভার জালিয়াপাড়া থেকে দক্ষিণ পূর্ব এবং সাবরাঙের পূর্বে নাফ নদের ওপারে মংডু শহরের অবস্থান। মংডু শহরের নাফ নদ দিয়ে প্রবেশপথ খায়েনখালী খালটি। ওই খালের মোহনায় রোহিঙ্গাদের জড়ো হতে দেখা গেছে। ওই সীমান্ত এলাকায় প্রচণ্ড বিস্ফোরণের শব্দ শোনা গেছে। মিয়ানমারের জান্তা বাহিনী বিদ্রোহী আরাকান আর্মির দখলে থাকা এলাকা উদ্ধারের জন্য এমন গোলাগুলি বলে ধারণা করছেন সীমান্ত এলাকার লোকজন। স্থানীয় জনপ্রতিনিধিরা জানান, মিয়ানমারের এখনও 7 লাখের বেশি রোহিঙ্গা বসবাস করছে। এর মধ্যে রাখাইনের বুথের নিয়ে 2.5 লাখ, মংডুতে 3 লাখ, বাকিরা আকিয়াব সহ অন্য এলাকায় রয়েছে। বর্তমানে মংডুতে হামলা হচ্ছে, সেখানে অধিকাংশ রোহিঙ্গা নাগরিকের বসবাস। তাদের উল্লেখযোগ্য একটি অংশ নাফ নদ অতিক্রম করে বাংলাদেশের টেকনাফে পালিয়ে আসার চেষ্টা চালাচ্ছেন। এদিকে নতুন করে আর একজন রোহিঙ্গাকেও আশ্রয় দিতে চান না জানিয়ে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেন, জাতিসংঘ শরণার্থী বিষয়ক হাইকমিশনার চায় আরও রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া হোক, তবে বাংলাদেশ আর একজন রোহিঙ্গাকেও আশ্রয় দিতে পারবে না। বেশ কিছু পয়েন্ট দিয়ে প্রবেশের চেষ্টা চলছে, আমরা নজর রাখছি। আমাদের সামর্থ্যের কিছু বিষয় আছে, আমরা যেখানে পাচ্ছি ফেরত দেওয়ার চেষ্টা করছি। তিনি বলেন, আমরা 12 লাখ রোহিঙ্গাকে আশ্রয় দিয়েছি। আমাদের যে দায়িত্ব তার থেকে বেশি করেছি। তারপরও যদি কেউ আমাদের উপদেশ দিতে আসে, তাদের বলবো তারা আশ্রয় দিক। তবে সীমান্তে আগের তুলনায় রোহিঙ্গাদের অনুপ্রবেশের চেষ্টা অনেকটা কমেছে বলে জানিয়েছেন টেকনাফ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মহিউদ্দিন আহমেদ। তিনি বলেন, মিয়ানমার বাংলাদেশ সীমান্ত কাছাকাছি হওয়ার কারণে বিকট শব্দ পাওয়া যাচ্ছে। সে দেশে চলমান যুদ্ধের কারণে সীমান্তে বিকট ভেসে আসছে। সীমান্তে রোহিঙ্গাদের অনুপ্রবেশের চেষ্টা আমরা প্রতিহত করছি। একটি বড় সংখ্যক রোহিঙ্গা অনুপ্রবেশের যে খবর বলা হচ্ছে সেটি মন গড়া। সীমান্তে অনুপ্রবেশ ঠেকানোর পাশাপাশি যে কোনো পরিস্থিতি মোকাবিলায় বিজিবি সদস্যরা প্রস্তুত রয়েছেন। এছাড়া সীমান্ত পেরিয়ে যাতে কোনো অপরাধী পালিয়ে যেতে না পারে সেজন্য নজরদারি বাড়ানো হয়েছে। এদিকে খারাংখালী, টেকনাফ পৌরসভা, নীলা, জাদিমুড়া, দমদমিয়া, নাইতামপাড়া পৌরসভার জালিয়াপাড়া, নাজিরপাড়া, সাবরাং, শাহপুরীর দ্বীপ, নাফ নদের মোহনা ও নাইক্ষংছড়ি সীমান্ত থেকে ভেসে আসছে বিস্ফোরণের শব্দ। সীমান্তের লোকজন বলছেন, দীর্ঘদিন বন্ধের পরে আবার বড় ধরনের মর্টারশেল বিস্ফোরণের বিকট শব্দে কাঁপছে টেকনাফ। এদিকে রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক নেতা আব্দুল্লাহ আল মাসুদকে পিটিয়ে হত্যা করা হয়েছে। গতকাল শনিবার রাতে রাজশাহী বিশ্ববিদ্যালয় সংলগ্ন বিনোদপুর বাজারে তাঁর ওপর হামলা হয়। পরে তাঁকে গুরুতর আহত অবস্থায় থানায় সোপর্দ করা হয়। এরপর হাসপাতালে নেওয়া হলে রাত 12:30টার দিকে তিনি মারা যান। নগরের বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এস.এম. মাসুদ পারভেজ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, গত 5 আগস্ট ছাত্র জনতার ওপর হামলার অভিযোগে রাতে বিনোদপুর বাজারে মাসুদের ওপর হামলা হয়। পরে একদল শিক্ষার্থী তাকে প্রথমে মতিহার থানায় নিয়ে যান, কিন্তু মতিহার থানায় 5 আগস্টের সহিংসতার কোনো মামলা নেই। তাই তাকে বোয়ালিয়া থানায় আনা হয় যেন তাকে কোনো সহিংসতার মামলায় গ্রেপ্তার দেখানো হয়। ওসি বলেন, গণপিটুনিতে গুরুতর আহত হয়েছিলেন মাসুদ। তাঁর শারীরিক অবস্থা দেখে সেনাবাহিনীর সহায়তায়
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তার মৃত্যু হয়। এখন পরিবার চাইলে এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। মাসুদের মৃত্যুর তথ্য নিশ্চিত করেছেন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মুখপাত্র শঙ্কর কুমার বিশ্বাস। তিনি বলেন, কি কারণে মাসুদ মারা গেছেন সেটি ময়নাতদন্তের পর বলা যাবে। আব্দুল্লাহ আল মাসুদ রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সহসম্পাদক ও কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য। তিনি নগরের বুধপাড়ার বাসিন্দা ছিলেন। 14 সালে ক্লাসে যাওয়ার পথে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জিয়া হলের সামনে হামলার শিকার হন মাসুদ। এ সময় মাসুদের ডান পায়ের নিচের অংশ গোড়ালি থেকে বিচ্ছিন্ন করা হয়। বাঁ পা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। কেটে দেওয়া হয়েছিল তার হাতের রগ। ওই হামলায় পা হারিয়ে মাসুদ একটি প্লাস্টিকের পা লাগিয়ে চলাচল করতেন। তার অন্য পা শনিবার রাতে ভেঙে দেওয়া হয়। মাসুদকে আহত অবস্থায় বোয়ালিয়া থানায় আনার পরে তার কথাবার্তার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। বোয়ালিয়া থানা হাজতে শুয়ে থাকা অবস্থায় মাসুদকে বলতে দেখা যায়, আমি বিনোদপুরে ওষুধ নিতে এসেছিলাম ভাই, আমি ছাত্রলীগ করতাম ওই জন্য ধরেছে, কিন্তু আমার পা 14 সালে কেটেছে ভাই, রক্তক সব কাটা ভাই, আমি তো অনেক দিন আগে থেকেই ছাত্রলীগ করা বাদ দিয়েছি ভাই। মাসুদকে যখন আনা হয় তখন বোয়ালিয়া থানায় ছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অন্যতম সমন্বয়ক সালাহউদ্দিন আম্মার। 5 আগস্ট এক ছাত্রীকে ধর্ষণ ও হত্যার অভিযোগে 2 যুবককে ধরে থানায় এনেছিলেন তিনি। থানায় তিনিও মাসুদকে দেখেন। মাসুদের মৃত্যুর ব্যাপারে জানতে চাইলে সালাহউদ্দিন আম্মার বলেন, আমরা যে দুজনকে নিয়ে গিয়েছিলাম তাদের নিয়েই ব্যস্ত ছিলাম। তার মধ্যেই আহত অবস্থায় একজনকে আনতে দেখলাম, কিন্তু কারা তাকে এনেছিল তা চিনতে পারিনি। শুধু শুনলাম ছাত্রলীগের কর্মী ধরা পড়েছে, বিভিন্ন জায়গায় যে রকম ধরা পড়ছে। তিনি আরও বলেন, এরপর কেউ যাতে না মারে সেজন্য সালাহউদ্দিন মাসুদকে ভেতরে ঢুকিয়ে দিয়েছেন। এছাড়া তিনি আর কিছুই জানেন না। ওই ব্যক্তি যে মাসুদ ছিলেন এটাও তিনি জানতেন না তখন। রাজশাহী বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন বেকার থাকার পর নিজের দুর্দশার কথা জানিয়ে একটি চাকরি চেয়ে 22 সালের শেষ দিকে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে চিঠি লেখেন মাসুদ। এরপর ওই বছরের 6 ডিসেম্বর প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক মীর তাফেয়া সিদ্দিকা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কাছে পাঠানো চিঠিতে বিশ্ববিদ্যালয়ের সেকশন অফিসার পদে আব্দুল্লাহ আল মাসুদকে নিয়োগ দিতে বলেন। প্রধানমন্ত্রীর কার্যালয়ের চিঠির পরিপ্রেক্ষিতে আব্দুল্লাহ আল মাসুদকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে স্টোর অফিসার পদে নিয়োগ দেয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। নিয়োগপত্র পেয়ে 22 ডিসেম্বর চাকরিতে যোগ দেন তিনি। সেই থেকে তিনি এ পদেই চাকরি করতেন। 3 সেপ্টেম্বর মেয়ের বাবা হন মাসুদ। শনিবার নবজাতক শিশুর ছবি ফেসবুকে পোস্ট করে মাসুদ লেখেন, আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা মহান আল্লাহ তাআলার। গত 3 তারিখে কন্যা সন্তানের পিতা হয়েছি। মহান আল্লাহ তাআলার কাছে নেক হায়াত ও সুস্থতা কামনা করি। সব আত্মীয় স্বজন, শুভাকাঙ্ক্ষী ও বন্ধুবান্ধবের কাছে আমার ও আমার মেয়ের জন্য দোয়া প্রার্থনা করছি। অন্যদিকে শান্তি রক্ষার জন্য ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এর যুদ্ধের প্রস্তুতির কথায় উদ্বিগ্ন নয় বরং বিস্মিত ঢাকা, এমনটা জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। তিনি বলেন, বাংলাদেশের সাথে ভারতের যুদ্ধ হওয়ার কোনো সম্ভাবনাই নেই। রবিবার দুপুরে নিয়মিত প্রেস ব্রিফিংয়ে এসব কথা বলেন তিনি। পররাষ্ট্র উপদেষ্টা বলেন, ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং কোন প্রেক্ষাপটে ও কি কারণে এ কথা বলেছেন সেটা আমরা দেখব। তবে ইসরায়েল হামাস রাশিয়া ইউক্রেন যুদ্ধের কারণে প্রতিবেশীদের সাথে লড়াই করার কথা বলবে না ভারত। তবে বাংলাদেশ এখনই এটার কোনো প্রতিক্রিয়া দেবে না বলেও জানান তিনি। তৌহিদ হোসেন জানান, ভারত শেখ হাসিনাকে রাজনৈতিক আশ্রয় দিতেই পারে। শেখ হাসিনাকে রাজনৈতিক আশ্রয় দিলে পরবর্তীতে আমরা জানতে চাইব। এছাড়াও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট তাজুল ইসলাম বলেছেন, ভারতের সঙ্গে বন্দি বিনিময় চুক্তির মাধ্যমে মানবতা বিরোধী অপরাধের প্রধান অভিযুক্ত শেখ হাসিনাকে ফিরিয়ে আনার চেষ্টা করা হবে। তিনি বলেন, শেখ হাসিনার বিচারের ফরমাল তদন্ত এখনও শুরু হয়নি। তবে শুধু শেখ হাসিনা নয়, এই গণহত্যার সঙ্গে যারাই জড়িত ছিল সবার বিরুদ্ধেই আনুষ্ঠানিকভাবে বিচার প্রক্রিয়া শুরু হবে। তাজুল ইসলাম বলেন, জুলাই মাসে যেই গণহত্যা হয়েছে এর প্রমাণ বিভিন্নভাবে ধ্বংস করার চেষ্টা করা হচ্ছে। এটিকে সংরক্ষণ করে আইনি কাঠামোর মধ্যে নিয়ে এসে মামলাগুলো প্রমাণের যেই কাজ, সেটি এখন আমাদের কাছে বেশি গুরুত্বপূর্ণ। আমরা মাত্র দায়িত্ব নিয়েছে খুব দ্রুত গণহত্যার তদন্ত প্রক্রিয়া শুরু করব, যেন আলামত নষ্ট না হয়, আর যারা সম্ভাব্য আসামি তারা যেন আইনের বাহিরে চলে যেতে না পারে, দেশ ছেড়ে চলে যেতে না পারে। কোর্ট বসলে শেখ হাসিনা সহ সম্ভাব্য আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা চাইব। এদিকে শেখ হাসিনাকে বিচারের আওতায় আনা ছাড়া বাংলাদেশ শান্তিতে থাকবে না বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। শামসুজ্জামান দুদু বলেন, ফ্যাসিস্টকে আশ্রয় দিয়েছেন, এখন তাকে দেশে ফেরত পাঠান। তাকে রক্ষা করার মধ্য দিয়ে আপনি গণতন্ত্রের বিপক্ষে কোনো কাজ করতে পারবেন না। শেখ হাসিনা মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত একজন খুনি। তাকে বিচারের আওতায় আনা ছাড়া বাংলাদেশ শান্তিতে থাকবে না। তিনি বলেন,
আমাদের পার্শ্ববর্তী দেশকে আমরা বন্ধু হিসেবে জানি, কিন্তু সেই দেশের প্রতিরক্ষামন্ত্রী যে কথা বললেন, আমি জানি না তার উদ্দেশ্যে কি। তার দেশের নিরাপত্তা, তার দেশের সার্বভৌমত্ব রক্ষা করা তাদের দায়িত্ব, কিন্তু সেটি যদি উদ্দেশ্যে পূর্ণ হয়, শান্তিপূর্ণ দেশ বাংলাদেশকে গাজার সঙ্গে তুলনা করা, ইসরায়েলের সঙ্গে তুলনা করা, ইউক্রেনের সঙ্গে তুলনা করা হয়, সেটা মনে হয় তারা ঠিক করেননি। ভারতের থেকেও বাংলাদেশ অনেক দিক থেকে নিরাপদ এবং শান্তিতে রয়েছে। অন্তর্বর্তীকালীন সরকারের উদ্দেশ্যে দুদু বলেন, অনতিবিলম্বে আমাদের সেনাবাহিনীকে অর্ডার দেন, তারা যেন তৈরি থাকে। দেশবাসীকে সংগঠিত করে এই দেশের পুলিশ, বিডিআর, সেনাবাহিনী এবং জনগণ সংগঠিত হয় মুক্তিযুদ্ধকালীন সময়ে যেভাবে পাকিস্তানের হানাদার বাহিনীকে পরাজিত করে বাংলাদেশের স্বাধীনতা এনেছিল, তেমনিভাবে তারা বাংলাদেশের স্বাধীনতাকে রক্ষা করবে। গত এক মাস আগে আমরা যেটা দেখেছি, এ আন্দোলন সংগ্রামে যারা শহীদ হয়েছে, এর সঙ্গে হাসিনা সহ আওয়ামী লীগের জড়িত থাকা নেতাদেরকে অনতিবিলম্বে বিচারের আওতায় এনে কাঠগড়ায় দাঁড় করাতে হবে। যারা বাংলাদেশের লক্ষ হাজার কোটি টাকা লুট ও পাচার করেছেন, তাদেরকে আইনের আওতায় নিয়ে এসে সমস্ত টাকা উদ্ধার করতে হবে। এমনকি বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, আগামীর বাংলাদেশ কিভাবে চলবে জনগণই তা সিদ্ধান্ত নেবে, এর ব্যতিক্রম হওয়ার কোন সুযোগ নেই। দীর্ঘ সময় ধরে আওয়ামী লীগ জনগণের যে মালিকানা কেড়ে নিয়েছে, তা ফিরিয়ে দিতে কাজ করবে বিএনপি। নতুন বাংলাদেশ বিনির্মাণ করতে হলে ঐক্যের কোনো বিকল্প নেই। তিনি আরও বলেন, ছাত্র জনতার আন্দোলনে যে মুক্ত বাংলাদেশ এসেছে তা ধরে রাখতে হবে। জনগণের আকাঙ্ক্ষা যারা বুঝবে না, আগামীর রাজনীতিতে তাদের অবস্থান কতটুকু থাকবে তা নিয়েও সন্দেহ হয়। এছাড়া দেশের সার্বিক সংস্কারে অন্তর্বর্তী সরকারকে জাতীয় ঐক্যের মাধ্যমে সহায়তা করা প্রয়োজন বলেও জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য।